আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সীমান্তহীন আবদুল্লাহর আরেকটি নতুন ব্লগে আপনাকে স্বাগতম। আজ আপনাদের নিয়ে চলব এক রোমাঞ্চকর মরুভূমি সাফারি ভ্রমণ। আধুনিক শহরের কোলাহল থেকে বেরিয়ে নির্জন মরুভূমির জগতে প্রবেশ করার এই যাত্রা আমার জন্য কতটা স্মরণীয় হলো তা এখনই আপনাদের সাথে শেয়ার করব। সকালে নিজের গাড়ি নিয়ে আমি যাত্রা শুরু করি। মরুভূমির পাড় ধরে চালানোর সময় আমি অনুভব করছিলাম প্রাকৃতিক এক ভিন্ন সৌন্দর্য। শহরের বহুতল ভবন আর ব্যস্ত রাস্তার পেছনে ফেলে যখন বালুর ঢেউয়ের মতো দিগন্ত রেখা দেখতে পেলাম, তখন মনে হচ্ছিল আমি এক অন্য জগতে প্রবেশ করছি। মরুভূমি শুধু বালি আর তাপ নয়, এটি আরবের একটি ইতিহাস ও সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি। এক সময়ে মরুভূমি দিয়ে যাযাবররা উটের কাফেলা নিয়ে যেত বাণিজ্য করতে। কত যাযাবর এবং তারা এবং তাদের পরিবার নিয়ে এই পথ হারাইছে এবং পথ হারিয়ে তাদের জীবন শেষ হয়েছে, তা হয়তো আমরা আজ পর্যন্ত কেউ জানিও না। তাদের জীবন ছিল প্রকৃতির সাথে লড়াই আর অভিযানের গল্পে বলা। সেই যাযাবর জীবনের একটা ঝলক আজ পেতে চলতেছি। আমি দীর্ঘ 1 ঘন্টা ড্রাইভ করে পিক আপ পয়েন্টে পৌঁছালাম। এই পিক আপ পয়েন্টে আমার মতো যারা সেলফ ড্রাইভ করে আসছে বা যারা গ্রুপ ট্রাভেল বাস করে আসছে বা অন্যান্য কোনো ট্রান্সপোর্টেশনে আসছে, তারা এখানে ওয়েট করবে। এখান থেকে আমাদের ট্যুর এজেন্সি তাদের নিজস্ব অ্যাপ্রুভ গাড়ি দিয়ে তাদের ক্যাম্পে নিয়ে যাবে। আর আমরা সাফারি ট্যুর এজেন্সির গাড়ি করে যাত্রা শুরু করলাম। শুরুতে আমরা ডিউন বেসিং করব। এটা হচ্ছে একটা এক্সট্রিম লেভেলের ড্রাইভিং। গাড়ি উঁচু উঁচু বালুয়ারি দিয়ে তীব্র গতিতে ওঠানামা করে চলতে থাকে। সত্যিই ডিউন বাসিং অসম্ভব রকম একটা এক্সপিরিয়েন্স, অসাধারণ লাগছিল। গাড়ি যখন বালিয়ারির উঁচু নিচু ডালে তীব্র গতিতে ওঠানামা করছিল, তখন মনে হচ্ছিল যেন কোনো এক রোলার কোস্টারে চড়ে আছে আমি। বালির উপর দিয়ে এই ঝাঁপিয়ে চলা সত্যি এক অবিশ্বাস্য অভিজ্ঞতা আমার জন্য। ডিউন বাসিং শেষ করে আমরা এখন পৌঁছালাম আমাদের ক্যাম্পের সামনে অনেক উট রাখা আছে। আমরা এখন উটের পিঠে চড়ব।
এই উট মরুভূমির জাহাজ হিসেবে পরিচিত। আপনারা হয়তো জানেন, উট একবার পানি খেলে টানা কয়েকদিন থাকতে পারে। উটের পিঠে চড়ে যখন চারপাশ মরুভূমি দৃশ্য দেখছিলাম, মনে হচ্ছিল যে এক অন্য জগতের সন্ধান করছি। নিজেকে আজ যাযাবর হিসেবে মনে হচ্ছে। উটের অভিজ্ঞতার পর আমরা এখন ক্যাম্পে প্রবেশ করছি। এটি হচ্ছে আমাদের সাফারি ক্যাম্প। এখানেই বাকি সময়টা আমরা পার করব। শুরুতেই নিজেকে তাজা করার জন্য এক কাপ কফি নিলাম। এই কফি শুধু পানীয় নয়, এটা আরব সংস্কৃতির এক গভীর প্রতীক। আরবরা তাদের অতিথি আপ্যায়নের জন্য কফি অফার করে।
কফিকে বলা হয় আরবদের অতিথি আপ্যায়নের প্রতীক। কফি উপভোগ করার সময় শুরু হলো আরবীয় ছেলেদের এক ঐতিহ্যবাহী নৃত্য। ছেলেরা এই নৃত্য পরিবেশন করে থাকে, আর এই নৃত্যের নাম আলাই আল্লাহ, যা এক সময় যোদ্ধাদের বিজয়ের আনন্দ উদযাপন করতে পরিবেশিত হতো। তাদের নিখুঁত তাল ও ছন্দ দেখে বোঝা যায় এটি শুধু নাচ নয়, বরং ঐক্যের এক নিদর্শন। আর এই মুহূর্তে যেটা দেখতে পাইতেছেন এটাকে বলে হচ্ছে তানুরা ড্যান্স। এটা অরিজিনালি ইজিপ্টের সংস্কৃতি। এই ড্যান্সটাও বিশেষ করে ছেলেরা এটাকে পরিবেশন করে। এক ধরনের লাইট লাগানো, ছোট ছোট লাইট লাগানো একটা ড্রেস, এবং এই ড্রেসের মাধ্যমে খুব একটা সুন্দর আলোকচিত্র তৈরি হয় আর কি অন্ধকারে। এই জন্য এই জায়গার লাইটগুলো বন্ধ করা হয়েছে। দেখতে খুবই চমৎকার, কাছ থেকে দেখতে খুবই চমৎকার লাগতেছে।
এখন শুরু হলো বেলি ড্যান্স। এই বেলি ড্যান্স প্রায় ৬,০০০ বছর আগের প্রাচীন মিশরীয় সভ্যতায় উৎপত্তি হয়েছিল এবং এটি দেবীর পূজা ও উর্বরতা উৎসবের উদযাপনের অংশ হিসেবে প্রচলিত ছিল তখন। প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখার জন্য, প্রাচীন ইতিহাসকে এখনো ধরে রাখার জন্য আজও এটি আরব অঞ্চলের বিভিন্ন স্থানে প্রদর্শিত হয়। তবে ইসলামী রক্ষণশীল সমাজে বেলি ড্যান্স প্রায়ই ইসলামী শালীনতার নীতির সাথে সাংঘর্ষিক বলে বিবেচিত হয়। অন্যদিকে উদারপন্থী সমাজে এটি একটি সংস্কৃতি, শিল্প এবং বিনোদনের মাধ্যম হিসেবে দেখা যায়। শেষ করে আমরা এখন গাড়ির জন্য ওয়েট করতেছি। গাড়ি আসতেছে, আমাদেরকে ড্রপ অফ পয়েন্টে আমাকে দিবে স্পেশালি। আর যারা হচ্ছে দুবাই সিটি থেকে আসছে তাদেরকে সিটিতে, দুবাই শহরে নামাই দিবে আর কি। আর আমি যেহেতু এখানে গাড়ি পার্ক করে আসছে, আমাকে আমার গাড়ির ওইখানে ড্রপ করবে, তো ওইখান থেকে আমি ড্রাইভ করে বাসায় যাব। থ্যাংক ইউ সো মাচ গাইস, থ্যাংকস ফর ওয়াচিং, হোপ উইল সি ইউ ইন অ্যানাদার ডে।